আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 91টি ড্রোন নিয়ে মস্কোতে ভয়াবহ হামলা, ইউক্রেনের বন্ধ 6 বিমানবন্দর। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির আলোচনা পণবন্দীদের জীবন বাঁচানোর একমাত্র উপায় বলছে হামাস। এদিকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন ও ঐক্য প্রতিষ্ঠা করতে চায় ইরান, বলেছেন পেজেশকিয়ান। আরও জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে স্থলভাগে যুদ্ধবিরতিতে রাজি নয় ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব একই কাণ্ড, জয়শঙ্করের বক্তব্যের জেরেই হবে পাকিস্তান ভারত যুদ্ধ, ইসলামাবাদে শুরু হইচই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 91টি ড্রোন দিয়ে মস্কোতে ভয়াবহ হামলা, ইউক্রেনের বন্ধ 6 বিমানবন্দর। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত 91টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার জেরে বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। এছাড়া রাজধানী মস্কোর 4টি সহ মোট 6টি বিমানবন্দর বন্ধ করে দেওয়ার পাশাপাশি বহু ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার 11 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে 91টি ড্রোন হামলা চালানো হয়, যার ফলে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আগুন লেগে যায়, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং কয়েক ডজন ফ্লাইটের দিক পরিবর্তন করতে বাধ্য করা হয় বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আকাশে মোট 337টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে 91টি মস্কো অঞ্চলে এবং 126টি কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার এই কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী পিছু হটছে। রয়টার্স বলছে, 3 বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য সৌদি আরবে মার্কিন প্রতিনিধি দলের সাথে দেখা করার প্রস্তুতি নেওয়ার সময় এবং রুশ বাহিনী পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যকে ঘিরে ফেলার চেষ্টা করার সময় মঙ্গলবার ভোরে বিশাল এই ড্রোন হামলাটি শুরু হয়। যুদ্ধবিরতির আলোচনা পণবন্দীদের জীবন বাঁচানোর একমাত্র উপায় বলছে হামাস। গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হুমকিকে নিরর্থক আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় আটক নিজেদের পণবন্দীদের জীবন বাঁচাতে চায়, তাহলে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে একমাত্র উপায়। হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তার কাছে পণবন্দীদের মুক্তি কিংবা তাদের পরিবারবর্গের আবেগ খুব কমই গুরুত্ব পাচ্ছে। গাজা যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করে হামাস বলেছে, সংগঠনটি অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে চায়, কিন্তু তেল আবিব পরবর্তী পর্যায়ের বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে। এর আগে সোমবারই হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে দোহা বৈঠকে ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছে হামাস। এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের পক্ষ থেকে কি জবাব আসে তার অপেক্ষায় রয়েছে প্রতিরোধ আন্দোলন। তিনি বলেন, দোহা বৈঠকে যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠনের ওপর জোর দেয়া হচ্ছে। পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন ও ঐক্য প্রতিষ্ঠা করতে চায় ইরান, বলেছেন পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন করার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরও বলেছেন, ইসলামী ইরান বিশ্বাস করে যে কোনো উত্তেজনা বা সংঘাতে এ অঞ্চলের সবগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে। পেজেশকিয়ান সোমবার সন্ধ্যায় নরওয়ের প্রধানমন্ত্রী জনাস গাহার স্টোরের সঙ্গে এক ফোনালাপে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ সব সময় পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষা করার চেষ্টা চালিয়ে এসেছে এবং যতটা সম্ভব যুদ্ধ প্রতিহত করেছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের কারণেই এ অঞ্চলে সব ধরনের উত্তেজনা লেগে থাকছে। তিনি ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে মিথ্যাচার করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সকল উত্তেজনা ও সংঘাতের জন্য তেল আবিব দায়ী। প্রেসিডেন্ট পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার দেশ উত্তেজনা প্রশমন করতে চাইলেও কেউ যদি ইরানে হামলা চালায় তাহলে তাকে প্রচণ্ড শক্তিমত্তার সঙ্গে জবাব দেয়া হবে। শত্রুকে এমন আঘাত হানা হবে যাতে সে অনুতপ্ত হয়। রাশিয়ার সঙ্গে স্থলভাগে যুদ্ধবিরতিতে রাজি নয় ইউক্রেন। রাশিয়ার সঙ্গে আকাশ ও নৌপথে যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থলভাগে যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন। কারণ কিয়েভের আশঙ্কা, সম্পূর্ণ যুদ্ধবিরতি হলে রাশিয়া নিজের সেনাদের পুনরায় সংগঠিত করে ফের হামলা চালাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর এর চিফ অব স্টাফ সারহিয়ে লেশচেঙ্কো সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন এ তথ্য। ভাষণে লেশচেঙ্কো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো পরিকল্পনা আমাদের আছে কিনা। জবাবে আমরা বলেছি যে আমাদের একটি পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা অনুসারে আমরা নৌ ও আকাশপথে যুদ্ধবিরতি চাই। আমরা এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত যে নৌ এবং আকাশপথে রুশ বাহিনীর ওপর হামলা চালানো হবে না। এমনকি রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক স্থাপনাগুলো আমরা হামলার আওতামুক্ত রাখতে চাই। কিন্তু স্থলভাগে কোনো যুদ্ধবিরতি নয়, কারণ সেক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যে পুতিন রুশ সেনাবাহিনীকে সংগঠিত করে ফেলবেন এবং ফের ইউক্রেনে হামলা চালাবেন। একই কাণ্ড, জয়শঙ্করের বক্তব্যের জেরেই হবে ভারত পাকিস্তান যুদ্ধ, ইসলামাবাদে শুরু হইচই। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি জানিয়েছেন যে পাকিস্তান যদি তাদের অধিকৃত কাশ্মীরের ওপর নিজেদের দাবি ছেড়ে দেয় তবে এই সমস্যার জেরে দুই দেশের মধ্যে যে বিরোধ তার সমাধান হবে। গত সপ্তাহে লন্ডনে এক অনুষ্ঠানে জয়শঙ্কর এই কথা বলেন। এদিকে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পাশাপাশি পাকিস্তানেও আলোচনা হচ্ছে। পাকিস্তানে জয়শঙ্করের বক্তব্য ভারতের পিওকে আক্রমণের হুমকি হিসেবেও দেখা হচ্ছে। একই সঙ্গে অনেক বিশেষজ্ঞ এই প্রতিক্রিয়াকে রাজনৈতিক বক্তব্য হিসেবেও বিবেচনা করেছেন। এই বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞ কামার সিমার সঙ্গে কথা বলেছেন পাকিস্তানি সাংবাদিক আরজু কাজমি।